এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না? আমার বোন শিশি কিনা সামান্য এক সহকারীকে ভালোবেসেছে। তনুকা মলিন স্বরে বলল। ভালোবাসার জন্য কি খুব ধনী মানুষ প্রয়োজন? মেহতাব চাইল, উত্তর দিল না কোনো। তনুকা বলল, এখন এ নিয়ে রেণুকে কিছু বলবেন না প্লিজ। ওর মাধ্যমিকের পর যা করার করবেন। করার কিছুই নেই, মাধ্যমিকের পর বিয়ে দিব ওকে। আর ওর জন্য পাত্র আমি আরও আগে থেকেই ঠিক করে রেখেছি। তনুকা বিচলিত হয়ে বলল, তাহলে ওর ভালোবাসার কি হবে? ওসব স্বল্প সময়ের আবেগ বইয়ের কিছুই না, সময়ের সাথে সাথে সব কেটে যাবে। তনুকা মানতে নারাজ, দ্বিমত পোষণ করে বলে ওঠে, আবেগ নয় এটা, আমি রেণুর চোখে সত্যিকারের ভালোবাসা দেখেছি। মেহতাব তখন হতাশ স্বরে বলল। আর আমার চোখে দেখনি? তনুকার কথায় তাল হারায়, উঠে দাঁড়িয়ে বলে, দয়া করে ওদের সাথে কোনো অন্যায় করবেন না, ওরা দুজন দুজনকে ভালোবাসে। মেহতাব শান্ত স্বরে জবাব দেয়। কিন্তু আমি সেখানে ওয়াদা দিয়ে ফেলেছি, তুমি জানো আমি ওয়াদার খেলাফ করি না। মেহতাব তার কথা শেষ করে গোসলখানায় প্রবেশ করে। তনুকা অসহায় বোধ করে তখন। সে চায় না রেণুর অবস্থাও তার মতোই হোক। ভালোবাসার মানুষকে নিজের করে না পাওয়ায় যে বিদঘুটে কষ্টটা, সেটা যে রেণু সহ্য করতে পারবে না। রাতের খাবার খেতে বসেছে সবাই। খাবারের মাঝেই মেহতাবের দৃষ্টি পড়ে রাদাবের ওপর, যে এই মুহূর্তে তনুকাকে দেখতে ব্যস্ত। রাদাবের দৃষ্টি টের পেতেই মেহতাবের খাওয়া বন্ধ হয়ে যায়। শরীর শক্ত হয়, দৃঢ় হয় চোয়াল। কপালের ভাঁজ বলে দিচ্ছে সে এখন মাত্রাতিরিক্ত রেগে গিয়েছে। খাবারের প্লেটটা ঠাস করে সরিয়ে দেয়। হঠাৎ এমন শব্দে চমকে তাকায় সকলে। আমিরা বেগম জিজ্ঞেস করেন, কি হয়েছে মেহতাব? মেহতাব উঠে দাঁড়ায়, চিবিয়ে চিবিয়ে বলে, কাল থেকে রাতের খাবার সবাই যার যার ঘরে খাবে, ডাইনিংয়ে বসে। আর কোনো প্রকার খাওয়া দাওয়া হচ্ছে না। সবাই হতভম্ব এমন আদেশ শুনে। আমিরা বেগম কিছু বলার চেষ্টা করার আগেই মেহতাব তাকে থামিয়ে দেয়, বলে ওঠে, আমার আদেশের যেন কোনো হেরফের না হয়। বিবিজান, ঘরে এসো। সে বড় বড় পায়ে নিজের ঘরের দিকে যায়। অজ্ঞতায় তনুকাকে উঠে দাঁড়াতে হলো। রাদাব বিরক্ত স্বরে বলল, তোমার বড় ছেলের এমন অদ্ভুত আচরণের কারণ কি মা? আমিরা বেগম ভ্রু কুঁচকে বললেন, আমি কি করে জানবো? এটা তো রীতিমতো অত্যাচার। তোমরা কেউ প্রতিবাদ কেন করলে না? রাহিলা সুযোগের সদ্ব্যবহার করার জন্য বলে উঠল, জমিদার সাহেবের মুখের উপর কথা বলার সাহস কারো আছে নাকি? বাবা গো বাবা, বলা তো যায় না, দেখা যাবে কথা বললে আবার জিভি ছিঁড়ে নিলেন। উর্মি ধমকে উঠে বললেন, ছোট, কি বলছিস? না না মেজো কাকি, চুপ থাকলে তো চলবে না। ভাইজানের সব কথা তো শোনা যায় না, আমাদের প্রতিবাদ করতে হবে। মা, তুমিও কি কিছু বলবে না? আমিরা বেগম উঠে দাঁড়িয়ে বললেন, অযথা ঝামেলা করতে যেও না রাদাফ, তোমার ভাইজান মোটেও মানবে না এসব। তিনি চলে গেলেন। রেণুও চলে গেল। তারপর মেজো কাকা আর মেজো কাকিও উঠে পড়লেন। বসে রইলেন কেবল ছোট কাকা আর ছোট কাকি। ছোট কাকি রাহিলা তখন বললেন, রাধাব, আমরা প্রতিবাদ করতে চাই, এই অত্যাচার আর সহ্য হচ্ছে না। রাদাব ফিচেল হেসে বলে, আর একটু ধৈর্য ধরো কাকি, আর বেশি দিন নেই। রাতে আর মেহতাবের সাথে কোনো প্রকার কথা বলেনি তনুকা। খাবার টেবিলে মেহতাবের এমন অদ্ভুত আচরণের কারণও জানতে চায়নি। তবে বিরক্ত সে, তা বেশ বোঝা যাচ্ছে। রাত বোধহয় তখন 2টা। তনুকার ফোনে কল আসে। তনুকা ঘুমে বিভোর, তাই কলের শব্দ কানে যায় না ঠিক, তবে মেহতাব ঠিকই টের পায়। আস্তে করে উঠে বসে তনুকার কলটা রিসিভ করে। কানে লাগিয়ে চুপ রয় সে। ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, ওইখান থেকে পালিয়ে যা মা, ওইখানে থাকলে মেহতাব মজুমদার তোকে আর শান্তিতে থাকতে দিবে না। মেহতাব হেসে ফেলে। ফোনটা চোখের সামনে ধরে নাম্বারটা দেখে নেয়। এরপর কল কেটে নাম্বারটা ব্লক করে ডিলিট করে। অতঃপর ফের চুপচাপ শুয়ে পড়ে তার জায়গায়। পরদিন সকালে তনুকার ঘুম ভাঙে আচানক। সে চোখ মেলে তাকাতেই মেহতাবকে পায় তার অতি নিকটে। মেহতাব ঝুঁকে আছে তার দিকে। ঘুম থেকে চোখ মেলতেই এমন কিছু হয়তো আশা করেনি সে, তাই অপ্রস্তুত হয় ভীষণ। উঠতে নেয়, মেহতাব আটকায়, বলে, উঠছো কেন? তনুকা ক্ষীণ সুরে বলে। আপনি এভাবে কি দেখছেন? মেহতাব কিঞ্চিত হাসে, বলে, এ কয়দিনের এত ব্যস্ততায় আমি আমার বিবিজানকে ঠিকমতো দেখতেও পারিনি। আজ তাই মন ভরে দেখে পুষিয়ে নিচ্ছি। তনুকা ইতস্তত সুরে বলে, আমি উঠবো, সরুন। হুম, আরও আধ ঘন্টা আমি তোমাকে এভাবেই দেখব। তনুকা ভ্রু কুঁচকে বলে, পাগল হয়েছেন? আজ আপনার আর কোনো কাজ নেই?
না। মেহতাবের কণ্ঠের গভীরতা আন্দাজ করতে পেরে তনুকা অস্থির হয়। সে মেহতাবের বুকে হাত রেখে তাকে সরানোর চেষ্টা করে। মেহতাব নড়ে না 1 ইঞ্চিও। তনুকা বিরক্ত হয়, বলে, আশ্চর্য, এমন কেন করছেন? মেহতাব এক হাত তনুকার গালে ঠেকায়, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, তুমি সেদিন বলেছিলে না, যদি মানুষের সব চাওয়া পূর্ণ হতো তবে পৃথিবীটা সুখে ভরে যেত। কিন্তু নির্মম সত্য এটাই যে মানুষের অতিরিক্ত চাওয়া জিনিসটা কখনোই তার হয় না, সেটা আজীবন অপূর্ণই থেকে যায়। মেহতাবের গলার স্বর অবাক করে তনুকাকে। মেহতাব ফের বিধ্বস্ত সুরে বলে ওঠে, আমাকে একটু ভালোবাসলে কি ক্ষতি হতো তনু? কেন ভালোবাসনি? আমি কি খুব খারাপ? তনুকা নির্বাক, নিস্তব্ধ। কি বলবে সে? মেহতাবকে কখনো এভাবে আশা করেনি। সে হঠাৎ এত ভেঙে পড়ল কেন? মেহতাব এগিয়ে এসে তনুকার কপালে চুমু খায়। তনুকা দম টেনে নিঃশ্বাস ছাড়ে। মেহতাব আবার বলে, আমার জন্য এই মুহূর্তের সব থেকে দামি বস্তুটা হলো তোমার ভালোবাসা, যেটা হয়তো কখনোই আর আমার পাওয়া হয়ে উঠবে না। কিন্তু বিশ্বাস করো তনু, অধিকার থাকার পরও যে জিনিসটা আমি পাবো না, সেটা আমি কখনো অন্য কাউকে পেতেও দিব না। এক্ষেত্রে আমি বড্ড স্বার্থপর, নিষ্ঠুরও বটে। তনুকা ঢোক গিলে। ভয় পায় সে। মেহতাব এমন কেন বলছে? সে আবার কিছু বুঝে ফেলেনি তো? তনুকার সম্বিত ফেরে নাকের ওপর মেহতাবের উষ্ণ স্পর্শে। তনুকা চোখ বুজে গাঢ় নিঃশ্বাস ফেলে। মিয়ে যাওয়া সুরে বলে, ছাড়ুন মেহতাব। মেহতাব ছাড়ল না। তনুকাকে আজ ভালোবাসতে ইচ্ছে হলো তার। মন বলছে হয়তো বেশি সময় নেই। ভালোবাসা হারিয়ে ফেলার আগেই একবার সে যত্ন করে ভালোবাসতে চায়। বুকের মাঝে জড়িয়ে ধরে বসে থাকতে চায়। বলতে চায়, পৃথিবীর সব কিছুতে ভুলে থাকলেও আমার ভালোবাসায় কোনো ভুল নেই বিবিজান। আমার ভালোবাসা ওই আকাশের ন্যায় বিশুদ্ধ শুভ্র। বিশ্বাস করো, আমি তোমায় সত্যি ভীষণ ভালোবাসি। মেহতাবের উষ্ণ স্পর্শ প্রগাঢ় হয়। তনুকার অস্বস্তির মাত্রা বাড়ে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালায়, কিন্তু মেহতাব যেন তাকে ছাড়তে নারাজ। মেহতাব মাথা তুলে তনুকার ঠোঁটের ওপর দৃষ্টি নিক্ষেপ করে। সেই দৃষ্টি অর্থ আন্দাজ করতে পেরে বিচলিত হয় তনুকা। ছটফটের মাত্রা বেড়ে যায়। মেহতাব আরেকটু এগুতেই তনুকা নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয় তাকে। মেহতাবকে তাও চুল পরিমাণ নাড়াতে পারে না, তাই কেঁদে ফেলে এবার। বলে ওঠে, আপনি বলছিলেন কোনো প্রকার জোর জবরদস্তি করবেন না আপনি, তবে আজ এমন কেন করছেন? মেহতাব নিজেকে আটকায়। গলার স্বর দৃঢ় করে বলে, তখনও মনে ক্ষুদ্র আশা ছিল, কিন্তু এখন আমার আর কোনো আশা নেই। আশাহীন প্রতীক্ষার কোনো মানে হয় না। তাই বলে আপনি জোর করবেন? আমার অধিকার আছে। আপনিও অন্য সবার মতো অধিকার খাটাতে চাইছেন মেহতাব? এত ঠুনকো আপনার ভালোবাসা? মেহতাব হাসে। বেশ শব্দ করেই হাসে সে। চট করে উঠে বসে, মাথার চুল ঠিক করে, হাসি জারি রাখে বেশ কিছুক্ষণ। তনুকাও ধরফড়িয়ে উঠে বসে। মেহতাবের অদ্ভুত আচরণে হতভম্ব বসে। মেহতাব তার দিকে তাকায়, হাসি থামিয়ে বলে ওঠে, আমার ভালোবাসা ঠুনকো হলে কার ভালোবাসা দৃঢ় বলো? বলো, কে সে? যদি আমার থেকেও প্রকারও কেউ ভালোবাসে, তবে নিজ হাতে আমি তোমাকে তার হাতে তুলে দিব। তনুকা ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়। মেহতাব কি বলছে এসব? সে কি কোনো সুযোগ দিতে চাইছে তাকে? তার এখন কি করা উচিত? মেহতাবের প্রস্তাবে রাজি হওয়া উচিত নাকি না? এটা আবার তার কোনো ফাঁদ নয় তো? তনুকা বিপাকে পড়ে। চিন্তায় কপাল কুঁচকে উঠে দাঁড়ায়। ভীত স্ফীত সুরে বলে, এসব শুনতে ভালো লাগছে না মেহতাব। কেন বলছেন এসব? সকাল সকাল কি হয়েছে আপনার? মেহতাব দীর্ঘশ্বাস ফেলে বলে, কিচ্ছু হয়নি। ফ্রেশ হয়ে এসো, খেয়ে দিয়ে তোমাকে নিয়ে মনোহর নদীতে নৌকা ভ্রমণে যাব। তনুকা আর কথা বাড়ালো না। সে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে মেহতাবকে আর ঘরে পায় না তনুকা। তার বলা কথাগুলো সব কানে বাজছে ক্রমাগত। তনুকা হাত মুখ মুছে নিচে চলে যায়। ডাইনিংয়ে আজ সবাই থাকলেও মেহতাব নেই, রাধাবও নেই। তনুকা এক ফাঁকে রেনুর কাছে তাদের কথা জিজ্ঞেস করে, তবে রেনু জানায় সে কিছুই জানে না। অন্ধকার ঘরে জানালার শিক গলিয়ে আসা ক্ষুদ্র আলো বই আর কিছুই দেখা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে এক অদ্ভুত আওয়াজ। বেশ খেয়াল করলে বোঝা যাবে এটা কারোর গঙ্গানোর স্বর। একটু পর ঘরের দরজাটা খুলে গেল বেশ শব্দ করে। সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করলো এক পশলা আলোক ছটা। চোখে মুখে আলো পড়তেই চোখ পিটপিট করে তাকায় ব্যক্তিটি। হাত পা আর মুখ বাঁধা বলে কোনো প্রকার শব্দ করতে পারছে না। তবে দরজায় দাঁড়ানো ব্যক্তিকে ঠাহর করতে পেরেই তার অস্থিরতার মাত্রা তীব্র হয়। দুজন ব্যক্তি খটখট করে শব্দ করে ঘরের ভেতর প্রবেশ করে। একজন গিয়ে অজ্ঞাত লোকটির মুখ
বরাবর রাখা চেয়ারটাতে আয়েশ করে বসে। পায়ের ওপর পা তুলে কিছুটা ঝুঁকে আসে সে, ক্রুর হাসে, বলে ওঠে, এতবার সাবধান করার পরও একই ভুল করলেন। আমাকে কি একটু ভয় করে না আপনার? লোকটি ভয়ে রীতিমতো কাঁপছে, মুখ বাঁধা বলে কিছু বলতেও পারছে না। উনি কে ভাইজান? মেহতাব চাইল রাধাবের পানে, হেসে বলল, সে কি, চিনতে পারছিস না? রাধাব ভ্রু কুঁচকে মনোযোগের সহিত লোকটাকে দেখে বলল, ওমর মামা, উনি এভাবে এখানে কেন? আমি এনেছি। রাধাব অবাক কণ্ঠে জিজ্ঞেস করে। কিন্তু কেন? মেহতাব বলে, জানিস, তনুকা এতদিন ওনার কাছেই ছিল। হ্যাঁ, সেটা তো সবাই জানে। মেহতাব আচমকা প্রশ্ন করে। তনুকা যে সুস্থ সেটা জানিস? রাধাব পুলকিত হয়, হ্যাঁ কি না বলবে বুঝে উঠতে পারে না। মেহতাব রাধাবের দিকে তাকায়, প্রশ্ন করে। তুই জানতিস না? রাধাব অপ্রস্তুত হয়ে পড়ে, আমতা আমতা করে বলে, না, আমি কি করে জানবো? সবাই তো জানে ভাবি অসুস্থ। হুম, তনুকা একদম সুস্থ। এতদিন ওনারা আমাদের মিথ্যে বলে এসেছেন। রাধাব ঢোক গিলে। তনুকার সুস্থ থাকার কথাটা যদি মেহতাব জেনে যায় তবে পরবর্তী সব কথাও মেহতাব জেনে যাবে, আর এই মুহূর্তে মেহতাবের সব কিছু জেনে যাওয়া মানে ঘোর বিপদ। রাধাব অস্থির হয়, কি করে ব্যাপারটা সামাল দিবে সেটাই ভাবছে। মেহতাব কিছুটা সময় নিয়ে জিজ্ঞেস করে, ওনাকে মেরে ফেললে কি তনু খুব বেশি কষ্ট পাবে রাধাব? আফটার অল, তনুকে ছোট থেকে নিজ সন্তানের মতো বড় করেছেন, কষ্ট হয়তো খানিকটা পাবে, তাই না? রাধাব বিস্ফোরিত চোখে চেয়ে জিজ্ঞেস করে, তুমি কি ওনাকে মেরে ফেলতে চাইছো? হ্যাঁ, চাইছি। আমি কোনো মিথ্যাবাদীকে পৃথিবীতে রাখতে চাই না। আমাকে মিথ্যা বলা প্রত্যেকটা মানুষকে আমি নিজ হাতে খুন করব। রাধাব ঢোক গেলে। ঘামে গায়ের শার্টটা ইতিমধ্যেই ভিজে গিয়েছে তার। সে হাত দিয়ে কপালের ঘাম মুছে বলে ওঠে, এমন করো না ভাইজান, পুলিশ কেস হতে পারে। মেহতাব হেসে বলে, সামান্য পুলিশ তোর ভাইজানের কিছুই করতে পারবে না বোকা। ওই ড্রয়ারে দেখ, একটা চাপাতি আছে, নিয়ে আয় তো। এমন ভয়ানক কুৎসিত মৃত্যু রাধাব লাস্ট একটা সিরিজে দেখেছিল হয়তো, আজ আবার দেখছে নিজের চক্ষু সম্মুখে। গায়ের পশম দাঁড়িয়ে পড়েছে তার, পেট উগলিয়ে খাবার সব গলায় আটকে আছে। একটু ফুসরত পেলেই যেন বেরিয়ে আসবে। সে কস্মিনকালেও ভাবিনি যে মেহতাব মজুমদার এত জঘন্যভাবে মানুষ খুন করতে পারে। মেহতাব উঠে দাঁড়ায়, শরীরে লেপ্টে থাকা রক্তগুলো টিস্যু দিয়ে মুছতে মুছতে বলে ওঠে, আজকের এই ঘটনা যেন আমার বিবিজানের কান অবধি না যায়। যদি যায় তবে ভাই বলে কিন্তু তুই মাফ পাবি না। ইতিমধ্যে রাধাবের গলা শুকিয়ে কাঠ, খাবারগুলো দলা পেকে গলাতে আটকে আছে যেন। চোখের সামনে রক্তের এই বন্যা তাকে স্থির থাকতে দিচ্ছে না। তারপর শরীরের এই খণ্ড খণ্ড অংশগুলো রাধাব আর নিতে পারল না। সে মুখে হাত চেপে দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মেহতাব এই কাণ্ড দেখে বিরক্ত হয়, বিদ্রুপের সুরে বলে ওঠে, এই সাহস নিয়ে এসেছে আবার মেহতাব মজুমদারকে পরাজিত করতে, বোকা ছেলে। রাধাব যতক্ষণে বেরিয়ে আসলো ততক্ষণে মেহতাবের সব কাজ শেষ। রাধাব বেরিয়ে দেখলো ঘর একদম চকচকে ফকফকে। মেহতাব নিজেও একেবারে ধুয়ে মুছে পরিষ্কার। একটু আগেই যে এই মেঝের রক্ত আর মানুষের খণ্ড বিখণ্ড শরীরের অংশতে ভেসে যাচ্ছিল তা এখন ঘুণাক্ষরেও টের পাবে না কেউ। রাধাব রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, এসব কে পরিষ্কার করেছে ভাইজান? করেছে কেউ, তোর জেনে কাজ নেই। রাধাব অবিশ্বাস্য চোখে চেয়ে রইল। মেহতাব বলল, আমার কথাটা মনে থাকবে তো? তনু যেন কিছুই জানতে না পারে। রাধাব মাথা কাট করে জানালো, হ্যাঁ, মনে থাকবে। চল এবার বেরোতে হবে। মেহতাব ঘর ছেড়ে বের হলো, তার পেছন পেছন বের হলো রাধাবও। আশেপাশে নজর বুলিয়ে দেখলো একবার, তেমন কোনো বাড়িঘর নেই। বেশ গাছপালা দিয়ে বেশিষ্ট জায়গাটা, পুরনো ভাঙ্গা ঘর। ঘরের ভেতর যে এত বিদঘুটে সব কাজ হয় বাইরে থেকে তা বোঝা বেশ মুশকিল। রাধাবকে নিয়ে মেহতাব তার গাড়িতে বসলো। ইশফাক আসেনি বলে মেহতাব ড্রাইভিং সিটে বসেছে। রাধাব স্তব্ধ, ঘটনাগুলো এখনও মস্তিষ্ক জুড়ে বিচরণ চালিয়ে যাচ্ছে। মেহতাব তাকে একবার পরখ করে বলল, কিরে, এখনো ভয় পাচ্ছিস? রাধাব চাইল, উত্তরে ক্ষীণ সুরে বলল, ওনাকে না মারলেও পারতে ভাইজান, ভাবি একদিন না একদিন ঠিকই জানবেন। জানুক, তবে সেটা যেন তোর মুখ থেকে না হয়। রাধাব নিঃশ্বাস ফেলল, চোখ বুজে হেলান দেয় সিটে। আর কিছু আপাতত ভাবতে পারছে না সে। মেহতাবের এই রূপ সে কখনোই ভুলতে পারবে না। আজ এক ভয়ঙ্কর মেহতাবকে দেখেছে সে। মেহতাব আর রাধাব যখন বসার ঘরে এসে উপস্থিত হয় তখন তনুকাও সেই ঘরেতেই ছিল।
তাদের উপস্থিতিতে বসা থেকে উঠে দাঁড়ালো সে। রাধা কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখিয়ে চলে গেল নিজের ঘরে। মেহতাব এসে সোফায় বসলো। তনুকা বুঝতে পারছে না কিছু। রাধাবকে অদ্ভুত লেগেছে, তবে মেহতাবকে ফুরফুরে লাগছে যেন। সে তাই মেহতাবকে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলেন আপনারা? নাস্তাও করে যাননি। একটা জরুরি কাজ সেরে এলাম। নাস্তা খাবার টেবিলে দাও, আমি আসছি। তনুকা আর প্রশ্ন করার কোনো সুযোগ পেল না। মেহতাবের কথা মতো নাস্তার আয়োজন করতে গেল সে। আজ সকালে গোসল সেরে বের হয়নি বলে মেহতাব এখনও গোসল সেরেছে কেবল। গায়ে গামছা জড়িয়ে বারান্দায় এসে দাঁড়ায়। ভেজা চুল মুছছে এক হাতে। তীক্ষ্ণ দৃষ্টিটা ইশফাকের মহলের দিকে। ইশফাক তার বিশ্বস্ত সহকারী, সে তাকে কখনোই ঠকাবে না, এইটুকু সে মনে প্রাণে বিশ্বাস করে। তবে তনুকা কেন কাল ইশফাকের ঘরে গিয়েছিল? কেন সত্যি তা বলতে পারছিল না সে? আর কত কিছু লুকিয়ে যাবে। সে কি বোঝে না, যত মিথ্যে তত বিপদ। মেহতাব মজুমদার যে মিথ্যে মোটেও পছন্দ করে না। মেহতাব চুল মুছে ঘরে ফেরে আলমারি খুলে একটা পাঞ্জাবি বের করে গায়ে দেয়। তারপর হাঁক ছাড়ে, বিবিজান বলে। তনুকা রান্নাঘরে ছিল। মেহতাবের ডাক কানে যেতেই ঘরে আসে সে। তার রান্নার প্রয়োজন না থাকলেও আজকাল সে রাঁধছে। ঘামে সিক্ত শরীরে পেঁচিয়ে রাখা ওড়নাটা খুলে মুখ মুছে অতঃপর জিজ্ঞেস করে, কি হয়েছে? ডাকছিলেন কেন? তুমি রান্না করছিলে? জি, কি প্রয়োজন? ভৃত্যরা আছে না? ইউটিউব দেখে নতুন রান্না ট্রাই করছিলাম। আপাতত সেসব বন্ধ রেখে ফ্রেশ হয়ে এসো। মনোহর নদীর পাড়ে যাব। এই দুপুরে? হ্যাঁ, দুপুরেই। আচ্ছা, রান্নাটা সেই নেই তবে? হুম, রান্না সারতে সময় নেবে। আমার হাতে এত সময় নেই, চলো তাড়াতাড়ি। তনুকা এক প্রকার তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মেহতাবের কথাতে রাজি হলো। মেহতাব জেদি ভীষণ। এখন যেতে হবে মানে এখন যেতে হবেই। এই ভর দুপুরে নদী থেকে নৌকা ভ্রমণে যায়, তা একমাত্র এই উদ্ভট জমিদারই বলতে পারবেন। তনুকা কামিজ পরে ওয়াশরুম থেকে বের হতে মেহতাব ভ্রু কুচকালো, বলল, এটা কি পরেছো? শাড়ি পরে এসো। না, এই গরমে আমি এখন শাড়ি পরতে পারবো না। মেহতাব তার কথায় পাত্তা না দিয়ে আলমারি খুলে তার পছন্দ মতো এক শাড়ি বের করে আনে। সেটা তনুকার হাতে দিয়ে স্বাগতিক করে বলে, যদি তুমি স্বেচ্ছায় পড়তে না চাও তবে আমি পরিয়ে দিব। তনুকা বিরক্ত ভীষণ। এই লোককে দিয়ে ভরসা নেই, দেখা যাবে সত্যি সত্যিই জোর করে শাড়ি পরাতে আরম্ভ করলো। তাই বিপদ কাটাতে নিজেই চলে গেল শাড়ি পরতে। সাদা রঙের শাড়িতে শুভ্র দেখাচ্ছে তনুকাকে। মেহতাব চেয়ে হাসলো, তার হাসিতে ভাঁজ পড়ল গালে। আপ্লুত সুরে আওড়ালো, আমার বিবিজান, আমার শুভ্রতা। তনুকার শূন্য মুখ, মুখে প্রসাধনীর রেশ মাত্র নেই। তবে মেহতাবের কথায় কপালে এক কালো টিপ লাগিয়েছে। নিরেট মুখে আজ তার নাকের ছোট্ট সাদা পাথরের নাকফুলটা যেন একটু বেশি জলজল করছে। মেহতাবের দৃষ্টি যাচ্ছে বারবার সেদিকেই। সময় বের করে একবার সেই পাথরে ঠোঁট ছোঁয়ানো বড্ড আবশ্যক মনে হলো তার। মেহতাব নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তনুকা সিঁড়ির কাছে যেতেই রাদাফকে দেখে। সিঁড়ির কোণে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে ফোনে। তনুকা তার সম্মুখে দাঁড়াতেই সে কল কাটে। তাকে শুভ্র শাড়িতে দেখে ফ্যাল করে চেয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? আপনার ভাইয়ের সাথে নৌকা ভ্রমণে। রাদাফ জবাব দেয় না আর। তনুকা অযথাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, হয়তো কিছু শোনার অপেক্ষা নয়তো এমনিতেই। যদিও মেহতাব আমিরা বেগমকে জানিয়েছে, তাও তনুকা তার কাছ থেকে অনুমতি নিয়েই বাইরে বের হয়। গাড়িতে উদ্গ্রীব হয়ে বসে আছে মেহতাব। তার যেন আজ একটু বেশিই তাড়া। তনুকা তার পাশে বসতেই গাড়ি স্টার্ট দেয়। তারা মহল ছেড়ে কিছুটা পথ আসতেই তনুকার মোবাইল টুং করে একটা মেসেজ হয়। আনমনে শব্দের উৎস উদ্ঘাটন করতে গিয়ে তনুকা সেখানে তার এক অতি পরিচিত নাম্বার থেকে মেসেজ দেখে। তনুকা আর চোখে একবার মেহতাবকে দেখে নিয়ে মেসেজটাতে চাপ দেয়। পুরো লেখাটা চোখের সামনে আসতেই সে মনে মনে পড়ে, আজ মেহতাবের সাথে একা কোথাও যেও না, আমার মন বলছে আজই কোনো এক বিপদ ঘটবে। মেসেজটা দেখে বিস্মিত হয় তনুকা। হঠাৎ বিপদের কথা কেন বলা হচ্ছে? আর মেহতাব তো স্বাভাবিক, তাকে দেখে তো মনে হচ্ছে না কোনো বিপদ ঘটবে বলে। তনুকা তুখর দৃষ্টিতে মেহতাবকে দেখে, মনে মনে ভাবে, মেহতাব কি আজ একটু বেশি স্বাভাবিক? ওনার এই স্বাভাবিকতাই আমার কেন যেন অস্বাভাবিক পরিস্থিতির মতো মনে হচ্ছে। এটা আবার অস্বাভাবিক পরিস্থিতির কারণ হবে না তো? নয়তো আজ আচমকা এই ভর দুপুরে নদীতে নৌকা ভ্রমণের জন্য ইচ্ছে জাগলো কেন তার? তপ্ত দুপুর, মাথার ওপর অগ্নি নৃত্য চালাচ্ছে মার্তণ্ড মহাশয়। তনুকা বিরক্ত অঢেল।
এই গরমে কেউ বাহিরে বের হয়? তার মাথার তালু যেন পুড়ে যাচ্ছে। বিরক্তিতে ভ্রু কুঁচকে আছে মাত্রাধিক। মেহতাব স্বাভাবিক ভীষণ। তনুকার হাত ধরে সহসাই হেঁটে চলেছে সম্মুখপানে। তাদের পদাচরণ গিয়ে থামে ঠিক মনোহর নদীর ঘাটটার সামনে। তনুকার দৃষ্টিতে সামনের দৃশ্যটুকু প্রতিস্ফুট হওয়ার সাথে সাথেই বিস্ময়ে তার ঠোঁট আলগা হয়ে যায়। সে ঘাড় ঘুরিয়ে মেহতাবকে দেখে। মেহতাবের ঠোঁটের কোণে চমৎকার হাসি। হাসি জারি রেখেই সে বলে ওঠে, শুভ জন্মদিন বিবিজান। এসব চিন্তার ঘরে নিজের জন্মদিনটাও খেয়াল ছিল না তনুকার। সে অতি বিস্ময়ে কথা হারিয়ে ফেলে। তো মেহতাবের কাছ থেকে এসব তার আশাতীত ছিল। মেহতাব তার হাতের বাঁধন শক্ত করে বলে, চলো নৌকা ভ্রমণে যাই। তাদের সামনে নিরুপম সৌন্দর্যে সাজানো এক নৌকা। মেহতাব হাত ধরে তনুকাকে সেই নৌকাতে তুলে নিজেও উঠে বসে। তনুকা ধীর গতিতে ছাউনির নিচে গিয়ে বসে। মেহতাব বসে নৌকার একদম শেষ মাথায়। বড় বৈঠাটা হাতে তুলে নিয়ে আমোদ গলায় বলে ওঠে, হুকুম করুন বিবিজান, আপনার জন্য এই অধম মাছি তৈরি। তনুকা ড্যাব ড্যাব করে চেয়ে জিজ্ঞেস করে, আপনি নৌকা চালাবেন? কি মনে হয় আমি পারবো না? তনুকা জানে মেহতাব পারবে, তাও তাকে খেপাতে বলে। জমিদার মানুষ নৌকা চালাবে তাই ভরসা পাচ্ছি না ঠিক। মেহতাব হাসল, বলল, চিন্তা নেই বিবিজান, জমিদার সাহেব তার বিবিজানকে আগলে রাখতে জানেন। তনুকা ক্ষীণ হেসে বলে। তবে চলুন মাঝি, আমাকে ওপারে নিয়ে যান। মেহতাব পুরো দমে বৈঠায় হাত লাগায়, সাথে তোলে সুরও। মেহতাবের গলায় গান শুনতে তনুকা পলক ফেলতেও ভুলে যায় যেন। আশ্চর্য, লোকটা এত সুন্দর গাইতে পারে। মেহতাব অর্ধেক গেয়েই থেমে যায়। তনুকা বলে ওঠে, আপনি খুব ভালো গান করেন। ধন্যবাদ। তারপর দুজনেই চুপ। এই উদ্ভ্রান্ত এক গরমের দুপুরে কলকল করে কেবল শোনা যাচ্ছে পানির স্রোতধ্বনি। দুই মানবী হয়তো কান পেতে তাই শুনেছে। নিবিড় নিগুড় তাদের দৃষ্টি। এই নদীর জলের মতোই স্বচ্ছ। ওপর দিয়ে দুজনেই বড্ড স্বাভাবিক থাকলেও ভেতরে রয়েছে তাদের আলাদা জগৎ। সেই জগতে দুজন দুজনার নিকট বড্ড অপরিচিত, বড্ড অচেনা কেউ। অথচ সেই দুজনেই স্বাভাবিক থাকার কত নিখুঁত অভিনয় করে চলছে। কিছুটা দূর আসার পরই বেশ কিছু পদ্মফুল দেখা যায়। পদ্মফুল দেখেই তনুকার মন অস্থির হয়ে ওঠে। যদিও ফুল মজে গিয়েছে তবুও সে নিতে চায়। সে ছাউনি থেকে বের হয়ে পানির দিকে হাত বাড়ায়। মেহতাব ভ্রু কুঁচকে বলে, কি করছো? নৌকাটা আর একটু ডান দিকে নিন, আমিও পদ্ম ফুলগুলো নিব। ওইগুলো তো সব মজে গেছে। তাও নেব আমি। মেহতাব নৌকা ডানে নিল। পদ্ম ফুলগুলো কাছে বেশ। তনুকা হাত বাড়ানোর আগেই মেহতাব বলে উঠল, দাঁড়াও, তুমি বসো, আমি নিয়ে দিচ্ছি। তনুকা বসে থাকে। মেহতাব এগিয়ে গিয়ে নৌকার এক সাইডে ঘেঁষে বসে পদ্ম ফুলে হাত দেয়। ছিঁড়ে আনে একটা। তনুকার হাতে দিতেই তনুকার মুখে প্রসন্ন হাসি ফুটে। সে চট করেই শাড়ি একটু টেনে পানিতে পা ভিজিয়ে বসে। মেহতাব এক হাতে ধরে তাকে। পড়ে যাওয়ার ভয় পায় সে। তনুকা তার দিকে চেয়ে বলে, পরবো না আমি, ও দুটো ফুলও এনে দিন। মেহতাব এক হাতে তনুকাকে ধরে অন্য হাতে ফুল ছিঁড়ে আনে। তা দেখে স্মিত হাসে তনুকা। বেশ কয়েকটা পদ্মফুল কোলে নিয়ে বসে আছে তনুকা। একটা কানে পড়েছে। মেহতাব নৌকা চালানোতে মনোযোগ দিচ্ছে কম, তনুকাকে দেখছে বেশি। মেয়েটাকে যত দেখে ততই যেন মায়ায় পড়ে। সে দীর্ঘশ্বাস ফেলে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তার এই অতিরিক্ত মায়াও কোনো ভালো ফল বয়ে আনবে না, সে জানে। ওপারে এসে নৌকা থামে। মেহতাব দড়ি ফেলে নেমে আসে দ্রুত। নৌকা আটকে দিয়ে তনুকাকে নামায়। তনুকা হেঁটে ওপরে ওঠে। এপারের সেই রক্তিম কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়ায় সে। মেহতাবে এসে দাঁড়ায়। তনুকা ওপরের দিকে চেয়ে ভাবে যেন তারা এক রক্ত ঝরা ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। সে অনেকক্ষণ চেয়ে থাকে, নিচ থেকে একটা ফুল তুলে নেয়। অতঃপর মেহতাবের দিকে তাকায় সে। ফুলটা এগিয়ে দিয়ে বলে, আমার জন্মদিনটাকে মনে রেখে এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। মেহতাব হেসে গ্রহণ করে ফুলটা, বলে, তোমার জন্মদিন কি ভোলা সম্ভব? সব কিছু ভুলে গেলেও এই দিনটা মনে রাখবো আজীবন। তনুকা চেয়ে থাকে কিছুক্ষণ, পরে কী ভেবে যেন দীর্ঘশ্বাস ফেলে। মেহতাব কিছু সময় ফুলটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখে বলে, চলো খেয়ে নেবে।
তনুকা অবাক হয়ে বলে। কিন্তু এখানে খাবার পাবো কোথায়? নৌকাতে আছে। তনুকা ফের অবাক হয়। মেহতাব যে এত আয়োজন করে এসেছে তার জানাই ছিল না। তারা নৌকা থেকে খাবারগুলো এনে গাছের নিচে বসে। তনুকা প্যাকেট খুলে দেখে বিরিয়ানি। প্লেটে বেড়ে মেহতাবকে এগিয়ে দেয়, নিজে অন্য একটা প্যাকেট খুলে বসে। গাছের ছায়ার নিচে বসে নিজের প্রিয় খাবার খাওয়ার মজাই আলাদা। তনুকাও বেশ আনন্দ পাচ্ছে তাতে। খাওয়া শেষ করে সব গুছিয়ে তনুকা এসে মেহতাবের পাশে বসে। মেহতাব গাছের সাথে হেলান দিয়ে বসে আছে, পা যুগল লম্বা করে রাখা তার। তনুকা পা ভাঁজ করে বসেছে। এখন বেশ বাতাসও বইছে এই দিকে। হাত জোড়া কোলের ওপর ভাঁজ করে রাখা, মাথা নিচের দিকে নোয়ানো, দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে ক্রমাগত। ইঙ্গিত দিচ্ছে সে কিছু বলতে চায়। মেহতাব তা দেখে তৎক্ষণাৎ প্রশ্ন করে, কিছু বলবে বিবিজান? তনুকা ফিরে চায়, ইতস্তত লাগছে তাকে। কথাখানা পারতে নিজের ঠিক ধাতস্থ করতে পারছে না। মেহতাব বলে, কিছু বলার থাকলে বলে ফেলো। তনুকা অপ্রস্তুত ভঙ্গিতে বলে ওঠে, আমার কিছু চাই মেহতাব। বলো কি চাও। আগে বলুন দিবেন। সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই দিব। আপনার সামর্থ্যের বাইরে আমি কিছু চাইবো না। বেশ, বলো তবে। তনুকা নিঃশ্বাস নেয় জোরে। নিজেকে শান্ত রাখার মেকি চেষ্টা তার। ক্ষীণ সুরে বলে, মহলের উত্তর দিকের দিঘি সহ পুরো জমিটা আমার চাই। মেহতাবকে অবাক হতে দেখা গেল না। সে শান্ত সুরে জিজ্ঞেস করল, ব্যাস এইটুকুই? আপাতত এইটুকুই। হাসল মেহতাব, বলল, 3 দিনের মধ্যেই ব্যবস্থা করছি আমি। তনুকা কিঞ্চিত হেসে বলে, ধন্যবাদ। আজ কেবল ধন্যবাদে হবে না বিবিজান, ধন্যবাদের চেয়েও বেশি কিছু লাগবে আমার। তনুকা ভীত সুরে জিজ্ঞেস করে, আর কি লাগবে? মেহতাব তার কোমরে হাত রেখে কাছে টেনে নেয়। তনুকা নিশ্চল হয়ে পড়ে। মেহতাব অন্য হাত রাখে তনুকার গালে। তার বৃদ্ধ আঙ্গুল সহসাই স্পর্শ করে বসে তনুকার ওষ্ঠযুগল। তনুকা ঢোক গেলে মেহতাবের উদ্দেশ্য টের পেয়ে শরীর অসাড় হয়ে আসে তার। মেহতাব এগিয়ে আসতেই সে নড়ে ওঠে। মেহতাব হাতের বাঁধন শক্ত করে তৎক্ষণাৎ কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, মাঝে মধ্যে একটু বেহায়াপনে না করলে হয় না বিবিজান। আর কত ধৈর্য ধরবো বলো? তনুকার নিঃশ্বাস ভারী হয়। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু মেহতাব আজ নাছর বান্দা। সে ছাড়তে নারাজ, বরং দ্বিগুণ দৃঢ় করেছে হাতের বাঁধন। তার নিঃশ্বাস তনুকার মুখে আশ্রে পড়তেই চোখের পাতা নিমলিত করে সে। আজ হয়তো পরাস্ত হতেই হবে। তনুকার অসহায় মুখখানা দেখে মেহতাব হাসে। ভারী আনন্দ হয় তার। সে কিছুক্ষণ এক ধ্যানে তাকে দেখে। ঘোরের মাত্রা বাড়ে। নিজেকে আটকে রাখতে পারলেও আজ ইচ্ছে করেই লাগাম ছেড়ে দিল। তনুকা চোখ বোঝা অবস্থাতেই টের পেল এক উষ্ণ ছোঁয়া। সঙ্গে সঙ্গেই শরীর কেঁপে উঠল তীব্রভাবে। পায়ের তলা শিরশিরিয়ে উঠল। কান দিয়ে মনে হলো গরম ধোঁয়া বের হচ্ছে। সে নড়ল না আর, নিজেকে ছাড়ানোর চেষ্টাটুকুও করল না। তার চোখের কার্নিশ বেয়ে কিছু জল গড়িয়ে পড়ল ঠিকই। তার জানান দিল মেহতাবের এই ছোঁয়া তাকে বড্ড দুর্বল করে তুলছে। তনুকা দ্রুত ছুটে গিয়ে নৌকায় বসে। বক্ষস্থলের আন্দোলন কমছে না এখনও। সে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয়। নিজেকে ধাতস্থ রাখার সবটুকু চেষ্টা সে চালিয়ে যাচ্ছে, তাও পারছে না বোধ হয়। মেহতাবের স্পর্শ আজ সব কিছু এলোমেলো করে দিয়েছে। তার পরিকল্পনায় প্রভাব ফেলেছে তা তনুকা ভাবতে না চাইলেও ভেবেই চলেছে। মেহতাবও নৌকায় এসে বসে। সে স্বাভাবিক ভীষণ, বরং মেজাজ যেন আরো ফুরফুরে দেখাচ্ছে। সে জিজ্ঞেস করে, নৌকায় বসলে যে? আজ তো আমরা ফিরছি না। তনুকা উদ্বেগ নিয়ে বলে, কেন? ওই দিকের একটা ছোট্ট ঘরে আমাদের থাকার সব ব্যবস্থা করেছি। আজ সারাদিন সেখানেই থাকবো। না না, অসম্ভব। তনুকাকে অস্থির দেখায়। মেহতাব ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, তুমি কি কোনোভাবে আমাকে ভয় পাচ্ছ বিবিজান? তনুকা ভ্রু কুঁচকে জবাব দেয়, আশ্চর্য, এখানে ভয় পাওয়ার কি আছে? আমি এখানে থাকতে চাই না, ব্যাস এইটুকুই। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, এখন না থেকে উপায় নেই। আপনি কিন্তু এবার একটু বেশিই বাড়াবাড়ি করছেন। মেহতাব হেসে বলল, এখনো কিছু শুরু করিনি বিবিজান, অপেক্ষা করো, এখন অনেক কিছু বাকি। মেহতাবের কথা শুনে কেন যেন তার প্রতি বিশ্বাসটা রাখতে পারল না তনুকা। সে একবার শুয়েছে মানে আবার শুবে, আর সে যত শুবে তনুকা ততই দুর্বল হয়ে পড়বে। আর তার এই দুর্বল হয়ে পড়া মানে সব কিছু হারিয়ে ফেলা। তনুকা বিভ্রান্তভাবে এদিক ওদিক চায়।
চারদিকে এই অথই পানি পার হয়ে ওপারে সে কী করে যাবে? সে তো আর নৌকা চালাতে পারে না। মেহতাব উঠে এগিয়ে আসে, তনুকার পাশে বসে।